সুপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা সবাই জানি বিয়ে বাড়িতে বিয়ের গেট ধরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ, তাই তো? এবং আমরা সবাই মিলে এখন এই কাজটার সম্মুখীন হতে যাচ্ছি। আমাদের সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সুরের সাথে সুর মিলিয়ে একসাথে বলতে হবে। এবং এমন ভাবে ওরা চালাকি করার চেষ্টা করবে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করবে এবং চাইবে যাতে কোনোভাবে টাকা কম দিয়ে ভেতরে ঢুকতে পারে, কিন্তু আমরা সেটা হতে দিব না। তার মানে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কি পারবো? আমরা কোনোভাবেই কম টাকা নিব না, দরকার পড়লে বেশি টাকা নিব। কোনোভাবে টাকা ছাড়া ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আমরা কি প্রস্তুত? জোরে ইয়ে! আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা, আরে কিসের জ্বালা বিআই সাহেব? গ্যাস্ট্রিকের জ্বালা। আরে সেই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। চলো 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 ভাইয়া চলো। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়া কিসের? আমাদেরকে একটু দুলাভাইকে আপ্যায়ন করতে দেন। আমরা ভেতরে যাই, তারপর যত খুশি আপ্যায়ন করেন। আমাদের এখন সময় নাই গেটে দাঁড়ায় থাকার মতো। চলো ভাইয়া। আই আপনি এত কথা বলতেছেন কেন? আপনি কে? কথাই আছে না ভাই, যার বিয়া তার খবর নাই, পাড়া বসে ঘুম নাই। যার বিয়ে তার তো বউ ঠিক হয়ে গেছে, এই পাড়াপড়শির এখনো বউ ঠিক হয়নি, এই জন্য তো ঘুম নাই, বউ খুঁজতেছি। কথা তো দেখি ভালোই বলতে পারেন, কিন্তু রিচুয়াল না মেনে তো আর ভেতরে ঢোকা যাবে না। আই দুলাভাইকে একটা চেয়ার দে, আমরা আদর যত্ন করে তারপরে দুলাভাইকে ভেতরে ঢোকাবো। এখন খাদের যত্নের সময় নাই, বললাম তো আমরা ভেতরে যাই, তারপর যত খুশি খাদের যত্ন করেন। চলো না ভাইয়া। আই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জোরে জোরে বলো 50,000 50,000 50,000 50,000 50,000 টাকা। ও মাই গড, সারা বছর যে দারোয়ান মামারা গেটে দাঁড়ায় থাকে, তারা তো এক বছরে 50,000 টাকা পায় না। আর এই ফিমেল দারোয়ান সব মেকআপ করা, এই জন্যই বুঝি টাকাটা বেশি, 50,000। আপনারা যাই বলেন না কেন বিআই সাহেব, কোনো কিছুতেই কিন্তু আমাদের মাথা গরম করতে পারবেন না, কারণ আমাদের রীতি রিবাজ মেনে আমাদের দাবি পূরণ করে তারপরে আপনারা চাইলে ভেতরে যেতে পারেন। আমাদের দাবি পূরণ করা পর্যন্ত আমরা আপনাদেরকে ভেতরে যেতে দিচ্ছি না। ঠিক আছে ভাইয়া, কি করবো? একটা কাজ কর, 5-10 হাজারের মধ্যে সেটেল করো। আমাদের ভাইয়ার টাকার কোনো অভাব নাই, কিন্তু উনি খুবই চিন্তায় পড়ে গেছে যে ওরা এত গরিব কেন, 50,000 টাকা কেন চাইলো। উনি বলতেছে 1 লাখ টাকা দিয়ে দিবে। দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। এই যে 1 লাখ টাকা, গুনে দেখেন। দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। টাকাটা গুনে নেওয়ার কোনো দরকার নাই বিআই সাহেব, কারণ আমরা সবাই টাকাওয়ালা ফ্যামিলি থেকে আসছি। বান্ডিল ধরলেই বুঝতে পারি এখানে কত টাকা আছে। ঢুকতে দাও। দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই মেয়েদের বুদ্ধি যে কম থাকে সেটা প্রমাণ পাইছো। টাকাটা দেওয়ার পরে কি পার্ট নিল যে আমরা টাকাওয়ালা ফ্যামিলির মেয়ে, আমাদের টাকা গুনতে হয় না, বান্ডেল ধরেই বুঝতে পারে এখানে কত টাকা আছে।
পার্টটা না নিয়ে যদি টাকাটা গুনতো তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারতো এটা আসল টাকা না জাল টাকা। মামারি আবদার গেট ধরলো আর 50,000 টাকা দাও। 50,000 টাকা কামাইতে কত কষ্ট করতে হয় সেটা তারা জানে? আরে মামা কেমনে জানবো, মায়া মানুষ না, বাপ্পার কাছে যায় আব্বু আম্মু আমার কিছু টাকা লাগবে নিয়ে যা। আর আমরা পোলারা বাপমার কাছে যদি কই আব্বা আম্মা কটা টাকা দাও একটু মার্কেটে যাবো, যা কাম কাজ কর করে তারপর কামায় খরচ কর গা। আপনাদের কত বড় সাহস, আপনারা আমাদেরকে জাল টাকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। আপনারা আমাদের গেস্ট, সেজন্য আপনাদেরকে মাফ করে দিলাম। তা না হলে এই জাল টাকা দেওয়ার অপরাধে আপনাদের সবগুলোকে জেলের ভাত খাওয়াতাম। জাল টাকা নেয়া এবং দেয়া সমান অপরাধ। আমরা যদি দিয়ে অপরাধী হই তাহলে আপনারা নিয়েও অপরাধী। তাই বলে আপনারা আমাদের সাথে প্রতারণা করবেন? আরে ভাই, টাকা না থাকলে বলতেন, আপনাদের মতো ফকির ধকিরকে মাফ করে দিতাম। এই আমাদের ফকির টকির বলেন কেন? একটু আগেই না বললেন যে আমরা আপনাদের গেস্ট, তো গেস্টদেরকে গেটের সামনে আটকায় রেখে টাকা দাবি করা এটা কিসের আইন? আরে ভাই, বিয়ে বাড়িতে গেট ধরা তো একটা রিচুয়াল। তো এই রিচুয়ালটা কোন শাস্ত্রে লেখা আছে? তাছাড়া আমরা গেস্ট, আমরা পর্যটক না যে এন্ট্রি ফি দিয়ে বিয়ে বাড়িতে ঢুকতে হবে। আর আপনারা তো বলেছেন 50,000 টাকা চান, আমরা দিয়েছি 1 লাখ। আসল না জাল চান সেটা তো বলেন নাই। আপনাদের এই ফেক টাকা আপনারাই রাখেন। আরে 2টা নোট তো আসল ছিল। এই দেখ তো। হেই, খালি টাকা গুনলে হবে? হ্যাঁ, চারিদিকে খেয়াল রাখতে হবে না? সব ঠিক আছে তো? সব ঠিক আছে? সব ঠিক আছে। বাবুজির কাছে গেছিলি? হ্যাঁ, রান্না কমপ্লিট সব। কমপ্লিট? দই আসছে? হ্যাঁ, দই আসছে। দেখ, আমার বড় মেয়ের বিয়ে বলে কথা, যদি একটু 19-20 হয় মান সম্মান কিছুই থাকবে না। মুখ দেখাতে পারবো আমি? না না, দই তো ভালো ছিল। আচ্ছা, বাবুজির সাথে থাক, একটু খাবারটা দিতে বল। যা 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 যা। এই সিদ্দিক, এই এদিকে। फूल में कुछ बाली है? ভালো দেখি। এ রে, পুরো মাথা তো বালুতে কিসকিস করতেছে। এই আপনারা বালু ছিটালেন কেন এইভাবে? কি বলেন বিআই সাহেব, আপনার মাথায় বালি? আমি তো শুনেছি কিছু কিছু মানুষের মাথায় গোবর থাকে, কিন্তু কারো মাথায় বালি থাকে এটা আজকে প্রথমবার শুনলাম। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? এই যে দেখেন, মাথা ভর্তি বালি, ফুলের সাথে বালিও ছিল। কি উল্টা পাল্টা কথা বলতেছিস আপনি? হ্যাঁ, আমার মাথায় ফুল কোনো বালি নেই। দেখ, না, আমারও তো বালি নাই। ও, তার মানে শুধু আমাকেই টার্গেট করছেন, বেছে বেছে আমাকেই বালিগুলো দিচ্ছেন। জি না, মানে সবার মাথায় ফুল দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমারই ছিল, কিন্তু কারো মাথায় বালি দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমার ছিল। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় বিআই সাহেব অনেকদিন ধরে গোসল করে, আরে সেই জন্যই তো মাথায় বালি জমতে জমতে একদম ইন্দোনেশিয়ার বালি হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ড্রয়িং রুমের পাশে আশিকের বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম। ওখানে কিন্তু আবার অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু আছে, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা। আপনি গিয়ে একটু গোসলটা সেরে ফেলুন। জুতা মেরে গরু দান করতে হবে না, এক মাঘে শীত যায় না, মনে রাখেন। ওয়াশরুমটা কোন দিকে? দেখিয়ে দাও। যাচ্ছি আমি। তাই আসেন আসেন, এদিকে আসেন। একেই বলে উঠ মারলে বালি চুরি। Guys, are you ready for the next plan? Yes! Come. দিলেন তো সবগুলো ফুল ফেলে। বিউটিফুল কে তোর ফেলি নাই? উঠান। আরে আমাকে উঠাতে বলিনি, ফুলগুলো উঠাতে বলেছি। ও, আমি তো ভাবলাম বিউটিফুল কে উঠাতে বলেছেন। ফ্ল্যাটিং তো ভালো শিখেছেন। ওই একটা জিনিসই পারে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই আনন্দ ঘন পরিবেশে আপনাদেরকে মনোরঞ্জন করতে আপনাদের সামনে এখন নৃত্য পরিবেশন করবে আমাদের মিতু। সবাই হাততালি প্লিজ।
গান বন্ধ। হ্যালো, মাইক টেস্টিং, বিহেভিয়ার টেস্টিং। আমরা কি এখানে ঘুম পাড়ানি গান শুনতে আসছি না ঘুমাইতে আসছি? আমরা এখানে আনন্দ ফুর্তি করতে আসছি, কথা বলো না কেন? আমরা এসব ঘুম পাড়ানি গান শুনবো না, আমরা হিপ হপ শুনতে চাই, ঠিক কিনা? এই যে মিস্টার, আপনি মানুষের গানের সমালোচনা না করে নিজেরা একটু নেচে দেখান তো দেখি আপনারা কেমন নাচেন। আপনারা তখন যেটা নাচলেন সেটা দেখে আমরা ঘুমাই গেছিলাম, কিন্তু এখন হবে আসল নাচ, কথা বলো না কেন? রাফি ভাই জুতা কই আমাকে? জুতা তো এখানে রাখছিলাম সবগুলা। আমার জুতা আছে, আমাদের জুতা নাই। আরে দাঁড়া, তো প্যানিক করিস না। বিয়ে বাড়িতে জুতা চুরি হবে এটা খুবই সাধারণ ঘটনা, এটা একটা রিচুয়াল। তাহলে আমরা এখন কি করবো মামা? এখন কি করবি? সুন্দর করে জুতাটা খোঁজ। আমার দামি আরে ওটা তো পেন্সিল হিল ভাইয়া করছো তো। আরে নাই জুতার চেয়ে পেন্সিল জুতা ভালো, তাড়াতাড়ি পর। সুন্দর একটা পড়তো। আমি একদম ফ্ল্যাটটা পাইছি রে, লাগছে? একটু টাইট হয়ে কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আপনারা আমাদের জুতা পরতেছেন কেন? কারণ আপনারা আমাদের জুতা চুরি করেছেন। আমরা? আপনি বলতে চাচ্ছেন আমরা চোর? ও সরি সরি সরি, ভুল বলে ফেলছি। আপনারা তো চোর না, আপনারা ফিমেল চোর, মানে দেখুন, আপনারা কিন্তু ভদ্রতার সীমা পার করে যাচ্ছেন। আমরা ভদ্রদের সাথে ভদ্রতা করি, আর অভদ্রদের সাথে অভদ্রতা। কি? আমরা অভদ্র? ঠাকুর ঘরে কে রে? আমরা কলা খাই না। ভাইয়া তো একবার কাউকে অভদ্র বলেনি। ভাইয়া বলছে যারা অভদ্র তাদের সাথে অভদ্রতামি করাটাই উচিত। বাই। আল্লাহ, আপনার কতটা অমানবিক! এই নিরীহ বাচ্চাটা পরে পায়ে ব্যথা পাইছে, পা ভাঙিয়ে দিতে পারে, তা না চিন্তা করে জুতা নিয়ে পড়ে আছেন। আপনাদের গ্রুপে আমার দুলাভাই ছাড়া আর কেউ নিরীহ না। আসছি, আমার তো মাঝে মাঝে দুলাভাইয়ের জন্য খুব খারাপ লাগে যে আমার দুলাভাইয়ের এরকম একটা ভাই কি করে হয়। ও বন্ধু, আমি বাসা যাবো কেন? আমার তো পাউডার ভেঙে গেছে। আরে বন্ধু, মেয়েদের জুতা আর মেয়েদের মন একদম একরকম, ঠাস ঠাস ভাঙা যায় শুধু। ওঠ। আমাদের জুতা এক্ষুনি দিন, না হলে কিন্তু আমাদের জুতা কিনে দিতে হবে বলে দিলাম। আমাদের জুতা ফেরত না দিলে এই জুতা আমরা ছিঁড়ে ফেলবো। খবরদার, আমার জুতা নিয়ে কিন্তু টানাটানি করবেন না। আমার জুতা যদি ছিঁড়ে যায় কিনে দিতে পারবেন? জানেন আমার জুতার দাম কত? কিভাবে জানবো? আমরা কি জুতার কারবারি? জুতা বিক্রি করি। শোনেন, 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে জুতা ফেরত না পেলে সব কটা জুতা ছিঁড়ে ফেলবো। 1 2 ঋতু, জুতার ব্যাগ নিয়ে আয় তাড়াতাড়ি। নিচে ফেল। এবার আমাদের জুতা দেন। না, জুতা দিব না, আগে জুতা পরাই দিতে হবে। হ্যাঁ, আগে আমারটা পরা দিতে হবে মানে? এক্সকিউজ মি, জুতা পরা দিতে হবে মানে? জুতা পরাই না দিলে জুতা ফেরত দিব না। দিবি? না, দিব না। আমরা পারবো না। ওকে, তাহলে ছিঁড়ে ফেল। জুতা পরাইতে হবে না, জুতা পরাই দিলেই হবে। ছবি তুলে রাখতা।
লোক এসে আমাদের বাড়িতে ঢুকে আমাদের মাটিতে পা রেখে আমাদেরকে হারিয়ে চলে যাবে, আর এটাও আমাদেরকে মেনে নিতে হবে? একদমই না। তাহলে আমাদের কি করা উচিত? ওদেরকে জব্দ করতে হবে। কিন্তু ওদেরকে জব্দ করা এত সহজ হবে না, ওরা খুব চালাক। আমাদেরকে সাবধানে প্ল্যান করে আগাতে হবে। তুই শুধু প্ল্যানটা বল, এরপর আমরা দেখতেছি। মানে সবকিছু কি আমিই বলবো? তাহলে তোদের কাজ কি? তোরা শুধু বসে বসে হার? সবকিছু আমাকে ভাবতে বলছে, তোরাও একটু ভাব। শুন, Dad? Yay! কি ব্যাপার বিয়ান, সাদা কাপড়ের নিচে লুকাইলেন কেন? ওরে বাবা রে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এটা কি পেতনি নাকি? হাস্যকর তো ব্যাপারটা। আমি হলাম দুপুরের শাকচুন্নি। ভর দুপুর বেলাতেই আমার আনাগোনা। সাহস থাকে তো ধরেই দেখ, তাহলেই বুঝবি কোনটা হাস্যকর কোনটা রহস্যকর। বাপ রে, রোমান্টিক দুপুরেশ্বরী শাকচুন্নি ধরতে পারবো না আমি, তাই না? এই যে ধরছি না। জি 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 জি, বেশ সাহেব, আপনি কাকে জড়িয়ে ধরলেন? আপনাকে আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমি তো ছি 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 ছি। আপনি যে একটা চরিত্রহীন লম্পট পুরুষ, এটা আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে জানতেই পারতাম না। আপনি এই ভোর দুপুরবেলা এরকম একটা অবলা নারীকে একা পেয়ে জড়িয়ে ধরেছেন। আরে আমি তো ভাবছি এটা আপনি। কেন আপনি জড়িয়ে ধরার পর বুঝতে পারেন না কোনটা আমি কোনটা আরেকজন? আর তাছাড়া আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? আপনার মুখ দিয়ে তো সবসময় ভালো কথা শুনি, কিন্তু চরিত্রের তো খারাপ অবস্থা কেন? আপনাকে তো চরিত্রহীন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনি কি ভাবতেছেন আমার চরিত্রে লিক আছে? আমি তো দেখতেছি চরিত্র সব ঠিক আছে। বিয়া বাড়ির মাঝে ফাদের নানান দিক আছে, সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। হৃদয় তো দুলতাছে, কে দুলায় খুঁজতে ওইব, বিষয়টা বুঝতে ওইব, মেসেজ দিয়া বুঝতে ওইব। বিয়ান শুনে গেলেন না পুরোটা? আসসালামু আলাইকুম বিয়াই, কি অবস্থা? সব রেডি দিকে? সব রেডি। হ্যাঁ, আসতে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা হয়নি, আমাদের আরেকটা গাড়ি আছে। ও আচ্ছা 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 বিয়াই, আমার কিন্তু খাবার দাবার একদম রেডি। আপনি বললেই আমি পরিবেশন করবো। চলেন যাই বসি। হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা খান আসুন। এই মোটাই করে মোটাই বয়া গেছে। আরে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? সুন্দর না, নিয়ে আসেন। এই তো যাবো যাবো। কি খিদে লাগছে? আরে ভাই আমার খিদে লাগছে, খাওয়া দাওয়া। এই বিয়ান বিয়ান বিয়ান, কি ব্যাপার? আচ্ছা বিয়ে বাড়িতে আসলাম, কোনো খাওয়া দাওয়ার খবর নাই, না খেয়ে বসে আছি। কোথায় তো মরে যেতেছি আমরা, কি সমস্যা? কি বলছেন? আপনাদের খাবার তো টেবিলে সার্ভ করে আসছে, যান খেয়ে নিন। আর এই খাবার কার জন্য? আর এটা তো আমাদের জন্য, আমরা বান্ধবীরা মিলে এই খাবারটা খাবো। ও, আপনারা ভালো ভালো খাবার খাবেন আর আমাদের খারাপ খাবার খাওয়াবেন, তাই তো? এখানে তো মাত্র 2-3টা আইটেম, ওখানে 10-12টা আইটেম রাখা আছে। না না বিয়ান সাহেবা, আমরা এগুলাই খাবো। ঠিক আছে, আপনি আমার বেয়াই সাহেব আমার কাছে রিকোয়েস্ট করেছেন আর আমি খাবার না দিয়ে চলে যাবো, এটা কি হয়? নিন, এটা আপনারাই খান। না না না, খাওয়াই দিতে হবে। কি মানে আপনি আমাকে খাওয়াই দিবেন? আর আপনি আমাকে খাওয়াই দিতে হবে? ঠিক আছে, খাইয়ে যেহেতু দিতে হবে, তাহলে এই টাইমটাকে আমরা একটু মেমোরেবল করে নিই, একটা সেলফি তুলব। ও খুবই ভালো হয়, চলো একটা ভিডিও করতে হলে ভালো হতো। বিয়াইনরা খাওয়াই দিতেছে, ইয়ে। খাবারের ছবিটা একটু ভালো করে জুম করে নিন। দেন এবার খাওয়াই দেন। হ্যাঁ, এই যে ছবিটা তুললাম না, এই ছবিটা দেখে দেখে গাল পরে খেয়ে নেবেন, ঠিক আছে? চল। কিছু হইলো?
বিয়াই, হ্যাঁ আপনি আমার কাছে খেতে চেয়েছেন আর আমি খাওয়াবো না, এত খারাপ মানুষ তো আমি না। নিন, ডিমটা শেষ করুন। আমি জিন্দেগিতে এরকম সিন দেখি নাই মামা। বিয়ে বাড়িতে ডিম পাইলে আমরা তো কিছুই পাইলাম না। রাফি কই? আরে ও এসব খায় নাকি? ভালো ছেলে বেটা। দে ডালি ডালি। একবার কচি বাচ্চা। না নিমুন্নি তো এলো ধর এলো। ও তোরটা দেয়নি না। আরে পাগল হয়ে গেছে একজনে, ধর। বন্ধুরা আরে বেটা খুলতে দেরি, তোমার আসতে দেরি না, ধর। ওই দেখ তাড়াতাড়ি আসবে কিন্তু। কষ্ট ইয়ে করলাম, এলো। চিয়ার্স। কে মামা? কি রে? আরে দিয়া কি রে বন্ধু, হঠাৎ করে না পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে, দাঁড়া আইতাছি। ও বন্ধু তোরা বলুন যাই, আমার গত 2 দিন ধরে ডায়রিয়া। আমি আসলে আমার একটা জিনিস না মাথায় আসে না, একসঙ্গে সবার কেমন প্রকৃতির ডাক কেমনে দেয়। এদের সাথে মাল খেয়ে মজা নেই, পিনিক নেই, এগুলো বন্ধু বান্ধবের সাথে না হয় না। এটা লাল লালেই থাকে, সাদা আর হয় না। মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই বিয়েন করে দেখাই দেব, কোনো সমস্যা নেই, আমগুলো লাগে মজা। এই কারণে পৃথিবী থেকে চিঠি উঠে গেছে, বুঝছ না? শুধু শুধু না, ঠিক আছে, গলাটা ভিজে এলেই। তোরা সব চিঠি পেয়ে গেছিলি? হ্যাঁ আমি না, আমি এসবের মধ্যে নাই। তোরও দিছিল? এলো ধর তো, মেজাজ খারাপ আছে। ভাই ডাল ডাল ডাল। ল ডালছি, আমারটাই খা। ঘটনাটা কি ঘটলো সেটা আগে বল। এ তো মদ না তো পানি। হ্যাঁ তোরা টিউনিং করলো। আচ্ছা তোরটা কি? ও ওয়াও, ভালো। আর ওই যে আমাদের যে একটা পরিচিত ছেলে ছিল, তার কি অবস্থা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে ফোন দেব। ওকে, বাই বাই। এই বেআইন বয়ফ্রেন্ড নাকি এত হাসি খুশি? ক্লাসমেট, আজকে আমার রিটেনের রেজাল্ট দিয়েছে। বিসিএস হুম, রেজাল্ট কি? ঠিক গিয়েছে। ওয়াও, কংগ্রেচুলেশনস। এই খুশিতে আমার মুখে মিষ্টি গুজে দেওয়া উচিত ছিল, তা না করে আপনি আমার মুখে সিদ্ধ ডিম গুজে দিলেন। আসলে আমার ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডেট ছিল তো, সেজন্য আগে থেকে একটু প্র্যাকটিস করছি। গুড সেন্স অফ হিউমার, গুড লুকিং, গুড স্টুডেন্ট। আপনি পুরো কম্বো প্যাকেজ একটা। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাইকে সুখবরটা দিছেন? আমার এখনো ভাইবা বাকি আছে বিয়াইশা। আর তাছাড়া আজকে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমি চাই সমস্ত খুশি আমার বড় বোনকে ঘিরে থাকুক। তারপর যখন আপুকে সবাই বিদায় দিয়ে দিবে, বাবা যখন মন খারাপ করে কান্না করতে থাকবে, তখন আমি বাবাকে গিয়ে আমার গুড নিউজটা দিব। হাই যা কেন? দারুণ। আসলে আমার বোনের ইচ্ছা ছিল বিসিএস দেওয়ার, কিন্তু মা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব আপুর উপর চলে আসে। সেই কারণে আপুর পড়াশোনায় ওরকম করে কনসেন্ট্রেশন করতে পারেনি। আপু আমাকে বলেছে, আমি বিসিএস দিতে পারিনি তো কি হয়েছে, তুই দিবি। সবকিছুর উপর থেকে কনসেন্ট্রেশন উঠিয়ে মন দিয়ে পড়াশোনা করবি। শুধু পড়াশোনাকে মন দিয়েছেন, অন্য কাউকে দেননি? আশেপাশে কিন্তু অনেকে আছে। আসল কথাটা কি জানেন বিয়াইশা, পড়াশোনা থেকে আমাকে ডিস্ট্র্যাক্ট করার মতো সেরকম কাউকে পাইনি। মানে কাউকে দেখতেও পাচ্ছেন না সামনে? না তো। আপনার না চোখে সমস্যা আছে, ডাক্তার দেখান। ফ্লার্টিং বাদ দিয়ে নিচে চলেন, কখন আবার বিয়ে শুরু হয়ে যায় কি জানি। ভাবতেছি আপনাদের বসে একটা আত্মীয়তা করে ফেলি। হ্যাঁ, আত্মীয়তাই তো হচ্ছে। আপনার বড় ভাইয়ের সাথে আমার বড় বোনের বিয়ে হচ্ছে, হলাম না আমরা আত্মীয়। আরে দূর, আপনি বুঝেন না নাকি বুঝার ভান করেন, আমি বুঝি না। আসুন। ওই বিয়ান, আপনাদের লিডার কোথায়? আমাদের লিডার আবার যার তার সাথে কথা বলে না। কেন বিয়াই, প্রেমে পড়েছেন? না, আমাদের রুচি এত খারাপও না। আমার
আমাদের লিডারের রুচিও এত খারাপ না যে যেখানে সেখানে প্রেম করবে। তাই নাকি? হ্যালো, ভাইজান আমি রোকেয়া। খালাম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। কি আম্মা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। এই কি হয়েছে বলতো? ভাইয়া আম্মা অসুস্থ, মনে হয় হসপিটাল নেওয়া লাগবে। ঠিক আছে, আমি তোর সাথে যাবো। কি বলো, বিয়ের আসর থেকে তুমি যাবো মানে? আরে বেঁচে থাকলে বিয়ে আমি করতে পারবো, কিন্তু মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো। ভাইয়া আমি ওদিকটা দেখতেছি, তুমি থাকো। আমাকে না করিস না, আমিও যাবো। চল। তোরা একটু থাকে এদিকে, আসো। জানাইস কিন্তু কোনো দরকার নেই। দুলা ভাইরা কেমন রে? দুলা ভাইরা তো অনেক ভালো, জানিস না ওরা আমার আপুকে এত পছন্দ করেছে, মানে প্রথম যখন আপুকে দেখতে আসছিল না এত এত জিনিসপত্র নিয়ে আসছে, মানে কি বলবো, আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। কারণ কিসে দোস্ত বর তো চলে গেছে। বর চলে গেছে মানে? ওনার ফোন আসছে, বললো ওনার মায়ের কি যেন হয়েছে, দেন চলে গেছে। বাবা জানে? তোরা থাক, আমি একটু বাবাকে ইনফরমেশনটা দিয়ে আসি। বাবা মা শোন, বিদেশ থেকে তোর ফুপি ফোন দিয়েছিল, কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। আচ্ছা কাজে কি আসছে? বাবা এদিকে তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আন্টি মানে দুলাভাইয়ের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় দুলাভাই আর ওনার ছোট ভাই একসাথে মিলে বাড়িতে চলে গেছে। পুলিশ কি কিভাবে অসুস্থ হলো? আচ্ছা চল তো, আমাদের তো যাওয়া উচিত তাই না? চল চল চল, আয়। মা, মা কি হচ্ছে তোমার মা? মা এখন কেমন আছে? ঠিক আছে, আচ্ছা আমি অ্যাম্বুলেন্স রাখছি। কিচ্ছু লাগবে না, আমি এখন একদম ঠিক আছি। মা অসুস্থতা নিয়ে হেলাফেলা করা ঠিক না। ভাইয়া তুমি অ্যাম্বুলেন্স কল দাও। বললাম তো লাগবে না, মাথাটা একটু চক্কর দিয়েছিল, এখন সুস্থ আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা তো সংবাদটা শুনে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। শুধু আমরা না, উপস্থিত সবারই একই অবস্থা। আমি আর রাফি তাড়াতাড়ি আসার জন্য একটা বাইকে করে এসেছি, আর বাকি সবাই মাইক্রোতে আসতেছে। বাকিরা কারা? জুয়ের বাসার লোকজন। কেন ওনারা আসবেন কেন? কে আসতে বলেছে? ওদেরকে আসতে বলতে হবে কেন? ওরা আমাদের নিকট আত্মীয়। তোমার অসুস্থতার কথা শুনে ওরা কি স্থির থাকতে পারে? মানা করে দে, আসার দরকার নেই, বল আমি সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তুমি রেস্ট করো মা। ভাইয়া আমি তাহলে ফোন দিয়ে মানা করে দিই, আর চলো ইনকমপ্লিট বিয়েটা শেষ করে আসি। ঠিক আছে চল। না, ও যাবে না, এই বিয়ে হওয়ার কোনো দরকার নেই। কি বলছো মা তুমি? এইসব কাজই বসে আছে, আরেকটু হলে তো বিয়ে পড়ানো হয়ে যেত। ফোন না আসলে তো আমরা এই সময় বউ নিয়ে চলে আসতাম, তাই না? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই বিয়েটা একটা অশুভ বিয়ে, দেখলি না বিয়ের আগে আমি কেমন অসুস্থ হয়ে পড়লাম। মা তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? মা তুমি কি বলো এসব? আমি যেদিন জন্মেছিলাম সেদিন তো দাদি মারা গেছে, তার মানে কি আমি অশুভ? তুমি আমাকে কোলে তুলে নাওনি, মানে তুমি এই সময় এসে কি কথা বলছো? আমি অবাক হয়ে যাচ্ছি মা। তুই বড়দের মাঝখানে এত কথা কেন বলছিস? আমি যেখানে বলেছি বিয়েটা হবে না মানে হবে না। আমার বড় ছেলে নিশ্চয়ই আমার কথা রাখবে। আমি ঠিক বলছি না বাবা? মা একটু শান্ত হও। বিয়েটা তোমার ইচ্ছে হচ্ছিল, তুমি যদি না চাও বিয়ে হবে না, কিন্তু হঠাৎ তোমার এই সিদ্ধান্ত আমি আসলে বুঝতে পারছি না। তুমি কারণটা কি বলবে? জুইদের এক আত্মীয় আমাকে ফোন করেছিলেন। জুই তার বাবা মায়ের আসল মেয়ে না, দত্তক মেয়ে। ভাইয়া কি করবো এখন? জানি না। জানি না বললে তো হবে না ভাইয়া, বিয়েটা তোমার, ডিসিশন তোমাকে নিতে হবে। কনাদের বাড়ির অবস্থাটা দেখছো, সব গেস্ট চলে এসছে, বিয়ের সব কিছু রেডি। এখন যদি তুমি বলো বিয়েটা হবে না, কি অবস্থা হবে তাদের? আর মায়ের অসুস্থতার কথা শুনে ওই পরিবারের অর্ধেক লোক চলে এসছে এই বাড়িতে। এখন তুমি কিভাবে বলবা যে বিয়েটা করবে না? আমি বলতে পারবো না, তুই গিয়ে বল। তার মানে কি তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি বিয়েটা করবে না? আরে আমি কি করতে পারি, কি বলতে পারি বলতো? বাবা মারা যাওয়ার পর থেকে মা একা হাতে আমাদের দুজনকে মানুষ করেছেন। মা সবসময় আমাদের ভালো চেয়ে এসছেন। মায়ের অবাধ্য যতবারই হয়েছে
ততবারে কোনো না কোনো বিপদে পড়েছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সামান্য একটা ঘটনা কি মা কেন এত সিরিয়াসলি নিল? কনাদের বাড়ির যে আত্মীয় মাকে ফোন করেছে না, যদি তাকে সামনে পেতাম একদম উচিত শিক্ষা দিতাম। আচ্ছা, জুয়ের আব্বু এখন কোথায় আছে বলতে পারিস? আমার রুমে শুয়ে আছে, আমি গিয়েছিলাম, বললো উনি একটু একা থাকতে চায়। ভাইয়া তার সামনে আমি লজ্জায় দাঁড়াতে পারছি না, তুমি একটু যাও কথা বললো। যেখানে তুই নিজে লজ্জা পাচ্ছিস সেখানে আমি ওনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতো? আচ্ছা যা, একটু জুয়ের আব্বুর খোঁজ খবর নে, আফটার অল উনি আমাদের অতিথি। আরে জানা কি যে ঝামেলায় পড়লাম বুঝতে পারছি না। আপা, জুই আমার নিজের মেয়ে, ও আমার পালক মেয়ে না। আসলে আপনি যদি চান তাহলে আমাদের ডিএনএ টেস্ট করে দেখতে পারেন। আমি খুবই দুঃখিত ভাই সাহেব, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আসলে ওই ফোন কলটা আমার সবকিছু কিরকম এলোমেলো করে দিয়েছিল। আমি কি করব কোনো ডিসিশন নিতে পারছিলাম না। আপা, আপনি আপনার জায়গায় ঠিকঠাক আছেন, আর দুঃখিত কেন বলছেন? আসলে দুঃখ প্রকাশটা তো আমারই করা উচিত। আপনি আমার এক আত্মীয়র কাছে ঘটনাটা শুনেছেন, আমার আগের থেকে আপনাকে বলা উচিত ছিল। আসলে আমি কখনোই ভাবিনি যে এরকম একটা বিষয় নিয়ে কোনোদিন কথা বলতে হবে, যার কারণে এই যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। ভাবি, মানে ভাইয়া এখানে আসার আগে আমার সাথে কিছু কথা ডিসকাস করেছে আর কি। মানে কনার আসলে ঠিক ওইভাবে দত্তক নেওয়া কিছু না, মানে কনার বাবা ছিল ভাইয়ার হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। তো হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ভাইয়ার উপর অটোমেটিক কনার দায়িত্বটা এসে পড়ে। ওইভাবে দত্তক নেওয়া কিছু না আর কি, দায়িত্বটা নিয়ে নেন। আপা, আমি কিন্তু কনাকে কখনোই বুঝতে দেইনি যে ওর আমি আসল বাবা না। ওকে আমি সবসময় নিজের মেয়ের মতো বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। আর নিজের মেয়ে কেন বলবো না, ও তো আমার নিজের মেয়ে। আসলে আমি সরি যে বিষয়টা আমার অনেক আগেই বলা উচিত ছিল, আর যেহেতু আপনার সাথে আমার আত্মীয়তা হতে যাচ্ছে। এটা কি বললেন ভাই সাহেব? আত্মীয়তা হতে যাচ্ছিলাম মানে আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি। আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করবেন না? আমার ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন না? অবশ্যই দেব। আসলে সাময়িক উত্তেজনার কারণে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম আমি জুইকে আমার ছেলের বউ করে আনতে চাই। আপনি প্লিজ না করবেন না। না না না, আমি কেন না করব? আমি তো আসলে অনেক খুশি। না ভাবি, তাহলে বিয়া সাহেব দুজনেই যেহেতু রাজি, তাহলে দেরি করে লাভ কি? শুভ কাজটা হয়ে যাক। হয়তো এভাবে একদিন আমারও বিয়ে ভেঙে যাবে। টিম, মন খারাপ করবেন না। আপনি বুঝতে পারছেন, আমি এতদিন ধরে যাদেরকে আমার বাবা মা মনে করে এসেছি, আজকে যে জানতে পারলাম ওরা আমার বাবা মা না। আসসালামু আলাইকুম চাচা। রাফিকে দেখছি না, রাফি কোথায়? রাফিকে তো দেখছি না আশপাশে, মনে হয় বাসার দিকে। আচ্ছা,
সুখী হও তোমরা, সুখী হও। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তোমার? না মা, কোনো সমস্যা হয়নি। আপনার শরীর মা ভালো আছে? আমার শরীর এখন খুব ভালো, দেখি তোমার। এখন আমার আর কোনো সমস্যাই নেই, খুব ভালো লাগছে। শাহিন, রাফি কোথায়? ও এখনো আসেনি না তো। আমি এইখানে। মা, একটু আগে আমি কাজী অফিসে গিয়ে কনাকে বিয়ে করেছি। আমি জানি তোমরা সবাই রেগে আছো, কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে না যে আমি ভুল কিছু করেছি। একটা মানুষ তার বাবা মায়ের পরিচয় জানে না, এটা তো তার কোনো অপরাধ না। একটা বার শুধু ওর বোনের কথা চিন্তা করে দেখো, সারা জীবন যাদের বাবা মা হিসেবে জেনেছে, বড় বোন হিসেবে জেনেছে, এখন সে জানতে পারছে তারা তার বাবা মা না, বড় বোন না। তার অবস্থাটা কি জানো? তার অবস্থাটা এখন হয়ে গেছে শেকড়বিহীন গাছের মতো। আর আনফর্চুনেটলি কনা তোমাদের কনভারসেশনটা শুনে ফেলেছিল। কনার সামনে বিসিএস ভাইবা পরীক্ষা, আজকে ওর রিটেনের রেজাল্ট দিয়েছে, ও সিলেক্ট হয়েছে। কোথায় সে বিসিএস ভাইবার প্রিপারেশন নিবে তা না করে সে একটা অস্তিত্বহীনতার মধ্যে আছে। অনেক ভেঙে পড়েছিল কনা, আমি ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কনাকে অনেক থ্যাঙ্কস, ও আমাকে পাশে থাকার অনুমতি দিয়েছে। আসলে মা, তোমরা হয়তো মনে করতে পারো এত দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা আমি ঠিক করিনি, কিন্তু এমন হয় না যে অনেক পরিচিত মানুষকেও আপন মনে হয় না, আবার কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই অনেক আপন মনে হয়। কনাকে আমার সেটাই মনে হয়েছে, মনে হয়েছে সেই আমার গন্তব্য। আমি জানি তুমি আমাদের মেনে নেবে না, শুধু আমাদের জন্য দোয়া করো মা। কনা, চলো। দাঁড়া, কে বলেছে আমি মেনে নেব না? আমি তো অনুতপ্ত। আজ আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম। মাগো, পারলে আমাকে ক্ষমা করে দিস। এই আমার কথাগুলো নিশ্চয় তোর এখানে অনেক কষ্ট হচ্ছে, তাই না? বুঝতে পারছি তো, ঝড় হয়ে যাচ্ছে না? কি বলছেন মা আপনি? যেটা সত্যি সেটাকে তোর কখনো অস্বীকার করা যাবে না। তবে আপু বাবা মা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমার মনে হয় আমার নিজের বাবা মাও আমাকে এত ভালোবাসতে পারতো না। আমি আসলে সবার কাছে খুব কৃতজ্ঞ। কুরআন চলার সাথী, কুরআন গরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথী, কুরআন গরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথে কুরআন এমন বাণী, পৃথিবীর যত জ্ঞানী সবাই করে তারিফ।
সব কিতাবের সেরা মেলে না তার জোড়া, তাই নাম কুরআন শরীফ। কুরআন এমন বাণী পৃথিবীর যত জ্ঞানী সবাই করে তারিফ। সব কিতাবের সেরা মেলে না তার জোড়া, তাই নাম কুরআন শরীফ। যেজন কুরআন বুঝে না সে তার রবকে চেনে না। কুরআন চলার সাথী, কুরআন ঘরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথী, কুরআন ঘরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথে, কুরআন পড়ে যারা প্রিয় হবে যে তারা, রহমত পাবে আল্লাহর। পাঠ করলে মিষ্টি সুরে শান্তি লাগে অন্তরে, আসে খুশির জোয়ার। কুরআন পড়ে যারা প্রিয় হবে যে তারা, রহমত পাবে আল্লাহর। পাঠ করলে মিষ্টি সুরে শান্তি লাগে অন্তরে, আসে খুশির জোয়ার। বদলে যাবে জামানা, কুরআন বদল হবে না। কুরআন চলার সাথী, কুরআন ঘরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথী, কুরআন ঘরের বাতি, কুরআন পথের ঠিকানা। যেজন পড়ে কুরআন খাঁটি হবে তার ঈমান, পাবে আল্লাহর করুণা। কুরআন চলার সাথে।